গত ক্লাসে কি পড়ছিলাম আমরা? স্যার বই গত ক্লাস বই গত তো ক্লাসে হিন্দু বিভাগ। পড়ছিলাম স্যার, গত ক্লাসে হ্যাঁ, পড়ছিলাম স্যার আমরা হিন্দু ম্যারেজ হিন্দু ম্যারেজ আজকে এবং আমরা কি পড়বো বলছিলাম? মেইনটেনেন্স আন্ডার মুসলিম ল এন্ড হিন্দু ল। হিন্দু ম্যারেজ কয় ধরনের যেন? হিন্দু 4 ম্যারেজ ধরনের স্যার, স্যার। প্রথমত 4 স্যার প্রকার। দুই প্রকার, অনুমোদিত অননুমোদিত। দুই প্রকারকে আবার ক্লাসিফিকেশন করা হয়েছে 4 প্রকার করে 8 প্রকার। অনুমোদিত 4 প্রকার, অননুমোদিত 4 প্রকার, মোট 8 প্রকার। অনুমোদিত 4 প্রকার কি কি? 4 প্রকার হচ্ছে ব্রাহ্মা ম্যারেজ, দাইবা ম্যারেজ, আরশা, প্রজাপত্র। প্রজাপতি ব্রাহ্ম, ম্যারেজ। ব্রাহ্ম, দৈব, ব্রাহ্মণ, অর্শ, ব্রহ্মা, দৈবা, অর্ষা, প্রজাপতি। প্রজাপত্র। প্রজাপতি। প্রজাপত্র। আচ্ছা, আর আনঅ্যাপ্রুভড যে 4 প্রকার সেগুলা কি? গন্ধর্ব, অসুরা, রাক্ষসা, গন্ধর্ব, অসুরা, রাক্ষস, আর একটা কি যেন পৈশ্য। শেষেরটা? পৈশ্য। পৈশ্য, স্যার। পৈশ্য। পৈশ্য। সবগুলা দেখা হয়েছে তো নাকি? স্যার এটা হিন্দু লয়ের যে কোনো বইয়ে পাবেন, অথবা গুগলে সার্চ করলে ম্যারেজ আন্ডার হিন্দু ল সার্চ করলে চলে আসবে। এই জন্য আমি আর এটাতে শিট টিট দেই নাই। কথা বোঝা গেছে কিনা? আজকে আমরা মেইনটেনেন্স ইন মুসলিম ল পড়বো। মেইনটেনেন্স আন্ডার মুসলিম ল, মুসলিম ল এর যে শীট গুলা দেয়া হয়েছিল মুসলিম ল পড়ানোর সময়, আপনাদের কে পড়াইছে আমি জানি না। সেখান থেকেও পড়তে পারেন, বা যে কোনো বই থেকেও নিতে পারেন, গুগল থেকেও নিতে পারেন। আমি কিছু তথ্য আজকে দিয়ে দিব, খুব বেশি না, বাট বাকিটা আপনাদের খুঁজে বাইর করে নিতে হবে। মেইনটেনেন্স কিন্তু মুসলিম হাজবেন্ডের জন্য বাধ্যতামূলক, তাদের ওয়াইফকে দিতেই হবে। দিস ইজ অ্যান অব্লিগেশন। তাহলে আন্ডার মুসলিম ল মেইনটেনেন্স কল্ড নাফাকা। একটু খাতা লিখে রাখেন, মেইনটেনেন্স ইজ কল্ড নাফাকা এন্ড ইট ইনক্লুডস ফুড, ক্লথিং এন্ড লজিং। খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, মৌলিক চাহিদা সব কিছু মিটাইতে হবে। দিস ইজ অব্লিগেশন আন্ডার দি মুসলিম শরিয়া ল। কথা বোঝা গেছে কিনা? স্যার Muslim personal law imposes limited obligation on the husband to maintain his wife after divorce. তবে মূল আমাদের যে বিতর্কটা আসবে আইনি মারফত বা আইনি যে ব্যাখ্যা, যে একজন মুসলিম হাজবেন্ড ডিভোর্সের পরে তার ওয়াইফকে কতদিন পর্যন্ত মেইনটেনেন্স দিবে, এইটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক আছে। বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। তবে এখন সেই বিতর্কটা এখন সেটেলড হয়ে গেছে। কথা বোঝা গেছে কিনা? But during the subsistence of marriage, it is the obligation at the end of the husband to provide maintenance to his wife. This is an obligation.
এই কথাটা একটু খাতায় একটা লাইন লিখে রাখেন যে আন্ডার শরিয়া ল ইটস অ্যান অব্লিগেশন ইম্পোজড অন এ হাজবেন্ড, মানে মুসলিম হাজবেন্ড, টু প্রোভাইড মেইনটেনেন্স টু হিজ ওয়াইফ ডিউরিং দি সাবসিস্টেন্স অফ ম্যারেজ। ম্যারেজ বহাল থাকা অবস্থায় শরিয়া ল অনুযায়ী দিস ইজ দা অব্লিগেশন এট দ্য এন্ড অফ হাজবেন্ড। এটা হলো হাজবেন্ডের উপরে কি অব্লিগেশন, বাধ্যতামূলক করা হয়েছে এটাকে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তবে কেউ কি আমাকে বলতে পারবেন, ক্যান এনিওয়ান টেল মি, যে when the husband can decline to provide maintenance even during the subsistence of marriage? ম্যারেজ বহাল থাকা অবস্থায়ও একজন হাজবেন্ড তার ওয়াইফকে মেইনটেনেন্স দিতে বাধ্য নয়। কখন কখন, কোন সিচুয়েশন গুলা, মানে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস? কেউ বলতে পারবেন এই ক্লাসে? স্যার বিবাহ তো সাধারণত এই, ইসলামী শরীয়তে হইছে দুই প্রকার, বৈধ অবৈধ। আর বাংলাদেশ দেশীয় আইনে বিবাহ তিন প্রকার, নিয়মিত অনিয়মিত। আমি বিবাহ বলি নাই, বিবাহ বলি নাই, হুম, হুম। আমি বলছি মেইনটেনেন্স নিয়ে। তখন মেইনটেনেন্স। আমরা আমরা বলছি কি, বিবাহ বহাল থাকা অবস্থায় একজন মুসলিম হাজবেন্ড তার ওয়াইফকে মেইনটেনেন্স দিতে বাধ্য। কিন্তু এমন কোন সিচুয়েশন আছে কিনা যে সিচুয়েশনে হাজবেন্ড তার ওয়াইফকে মেইনটেনেন্স দিতে বাধ্য নয়, ভরণ পোষণ দিতে বাধ্য নয়? এমন কোন সিচুয়েশন, অন্তত একটা সিচুয়েশন বলতে পারবা কেউ? স্যার অনিয়মিত বিবাহের ক্ষেত্রে একে অন্যের প্রতি দায়িত্ব নিতে বাধ্য থাকবে না, এর মধ্যে মেইনটেনেন্স একটা। ইরেগুলার ম্যারেজের ক্ষেত্রে, আর রেগুলার ম্যারেজের ক্ষেত্রে? রেগুলার ম্যারেজের ক্ষেত্রে বাধ্য, স্বামী সবসময় বাধ্য যে স্ত্রীর আরে মিয়া, মেইনটেনেন্স দায়িত্ব। পড়ালেখার ঘাটতি আছে তোমাদের, আরো পড়ালেখা করতে হবে। ওয়াইফ যদি তার হাজবেন্ডের সাথে না থাকে, কথা বোঝা গেছে? ওয়াইফ যদি হাজবেন্ডের সাথে না থাকে, অবাধ্য হয় যদি, এটাকে বলে কি, আরবিতে বলে নাসুজা। নাসুজা মানে কি, অবাধ্য বউ থাকে না, যে হাজবেন্ডের সাথে থাকে না, হাজবেন্ডের কাছ থেকে দূরে থাকে। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তখন হাজবেন্ড কিন্তু ওয়াইফকে মেইনটেনেন্স দিতে বাধ্য নয়। আমার কথা কি বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। এটাকে বলে নাসুজা। নাসুজা, অবাধ্য যদি হয়, ওয়াইফ যদি অবাধ্য হয়। তাহলে কথা বোঝা গেছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম, Muslim personal law imposes limited obligation on the husband to maintain his wife after divorce. But Muslim personal law হাজবেন্ডের উপরে খুবই লিমিটেড অব্লিগেশন দিয়েছে, মানে আফটার ডিভোর্সে, ডিভোর্সের পরে, মানে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্সের কথা বলতেছি আমরা। ডিভোর্সের পরে কতদিন পর্যন্ত ওয়াইফকে ভরণ পোষণ দিবে, এইটা নিয়ে যদিও আমাদের শরিয়া ল একেবারে পরিষ্কার, কিন্তু জুডিশিয়ারিতে বা জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। কথা বোঝা গেছে? এটা আমাদের বাংলাদেশেও হয়েছে, ইন্ডিয়াতেও হয়েছে। এখানে জুডিশিয়ারি বাংলাদেশে হাইকোর্ট ডিভিশনের একটা মামলা আছে, সেখানে বলা হয়েছে কি, ডিভোর্সের পরেও কি আনলিমিটেড পিরিয়ড হাজবেন্ড তার ওয়াইফকে মেইনটেনেন্স দিয়ে যাবে। ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট বলছে কি,
যে বিবাহের কি বলে ডিভোর্সের পরে আনলিমিটেড পিরিয়ড একজন মুসলিম হাজবেন্ড তার ওয়াইফকে মেইনটেনেন্স দিয়ে যাবে যতদিন পর্যন্ত না ওয়াইফ স্বাবলম্বী হবে অথবা তার রিমেরিজ হবে, পুনরায় বিবাহ না হবে। তার কারণ হচ্ছে আমাদের উপমহাদেশে মহিলারা হচ্ছে কি সবচেয়ে অসহায়, তারা চাকরি বাকরি করে না। এটা অনেক আগে 80-র দশকের মামলা, এগুলো কথা বোঝা গেছে কিনা। ওই সময় ছিল সবাই মানে পড়াশোনা করতো না, শুধু হাউস ওয়াইফ ছিল মুসলিমরা আমাদের উপমহাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে। এখনো আছে আমাদের বাংলাদেশে হাউস ওয়াইফ অনেকে আছে। তো ওই প্রেক্ষাপটে এই বিষয়টা কোর্ট বিবেচনায় নিয়ে বলা হচ্ছে কি একজন মুসলিম ওয়াইফ যদি তাকে ডিভোর্স দেওয়া হয়, ডিভোর্সের পরে আমাদের উপমহাদেশে কালচার হচ্ছে তার বাবার বাড়িও তার অ্যাকসেপ্ট করে না, তখন সে কি হয়ে যায়, খুবই অসহায় অবস্থায় পড়ে যায়। এই অসহায় অবস্থাটাকেই কোর্ট একটু লিবারাল দৃষ্টিভঙ্গিতে দেখে বলছে কি যে হাজবেন্ডরা যেহেতু ইনকাম করে, তারা তাদের ওয়াইফকে ডিভোর্সের পরেও কি করবে, আনলিমিটেড পিরিয়ড এই মেনটেনেন্স দিয়ে যাবে যতদিন পর্যন্ত না সেই ডিভোর্সি স্বাবলম্বী হবে, কোন ইনকামের রাস্তা খুঁজে পাবে, অথবা তার পুনরায় বিবাহ হবে। আমার কথা কি বোঝা গেছে কিনা? জি স্যার। এটা আমরা বিস্তারিত আলোচনা করব, মামলার রেফারেন্স দিয়েই আলোচনা করব। The Muslim law imposes the liability. স্যার এখানে স্ত্রী যদি স্বেচ্ছায় ডাইভোর্স নিয়ে নেন, সেক্ষেত্রেও কি মানে হাজবেন্ড কি ওই মেনটেনেন্স দিতে কি বাধ্য থাকে কিনা? আমরা সেখানে আলোচনায় আসবো, আমি জাস্ট কি পয়েন্ট গুলো বলতেছি। হ্যাঁ, এখন এই আলোচনা চলতে গেলে আমার ক্লাস শেষ হয়ে যাবে। এখানে আমরা এই আলোচনায় আসবো, মামলার রেফারেন্সেই বলবো। হ্যাঁ, the Muslim law imposes the liability to maintain the divorced wife only during the period of iddat and not thereafter. এখানে মুসলিম ল বা শরিয়া ল কিন্তু একেবারে পরিষ্কার, বলছে কি ডিভোর্সের পরে ইদ্দত পিরিয়ড থাকে একটা। ডিভোর্সের পরে ইদ্দত কত বলতে পারবা? 3 মাস নাকি? 3 মাস। 3 মাস। 3 মাস, অনলি 3 মাস সময় কি করবে, পুরুষ মেনটেনেন্স দিয়ে যাবে। আর ইদ্দত পিরিয়ড দুই ধরনের, আরেকটা হলো কি যদি সে প্রেগন্যান্ট হয় তার ডেলিভারি পর্যন্ত। কথা বোঝা গেছে কিনা? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আছি, আমি একটা ক্লাস নিচ্ছি ভাই, আমি একটু পরে ফোন দিয়ে ক্লাসটা শেষ করে এই যে অনলাইন ক্লাস নিচ্ছি আর কি ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমাদের ইদ্দত 2 মুসলিম ল প্রকার। এখানে পরিষ্কার, এখানে মুসলিম ল একেবারে পরিষ্কার। তার মানে এখানে আর আমাদের ফার্দার বিতর্কের দরকার নাই। তো আমরা কেস লতে গেলে কেস ল জুডিশিয়ারি কোন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করছে সেটা আমরা পরিষ্কার করব। এখানে বলা হয়েছে যে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সের পরে 3 মাস পর্যন্ত এই হাজবেন্ড ইয়া করবে, মেনটেনেন্স দিয়ে যাবে। মেইনটেনেন্স দিবে। হ্যাঁ, এখন আমরা এই পোস্ট ডিভোর্স মেনটেনেন্স নিয়ে আলোচনা করব। পোস্ট ডিভোর্স মেনটেনেন্স তার মানে আমাদের শরিয়া ল অনুযায়ী কি মেনটেনেন্সটা ক্লিয়ার, ডিউরিং দ্য সাবসিস্টেন্স অফ ম্যারেজ
a Muslim husband is under an obligation to provide maintenance to his wife. But in case of post-divorce maintenance, this is also clear under the Sharia law that the husband shall be providing or will be providing maintenance only during the iddat period. This is clear. এখন আমাদের পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স নিয়ে আলোচনা হবে। এটা নিয়ে বাংলাদেশেও একটা মামলা আছে, ইন্ডিয়াতেও মামলা আছে। বাংলাদেশের মামলাটা আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভটাকে দেখে আসি। সেখানে শাহবানু কেস নামে একটা মামলা আছে, শাহবানু কেস। এটা একটা খাতায় লিখে রাখো, শাহবানু কেস। শাহবানু কেস, SHAH, শাহবানু, স্পেস দিয়ে BANU, শাহবানু। মামলাটা হলো আহমেদ খান ভার্সেস শাহবানু বেগম। আহমেদ খান ভার্সেস শাহবানু বেগম, বাট পপুলারলি নোন এজ শাহবানু কেস। কথা বোঝা গেছে? তো এই আহমেদ খান ভার্সেস শাহবানু বেগম shows the struggle that Muslim women face in maintenance cases. এই মামলাটা পড়লে বোঝা যায় যে মুসলিম ওয়াইফরা মেইনটেনেন্সের যেই মামলা ফেস করতে হয়। Shahbanu, 62-year-old Muslim woman, was married to Ahmed Khan, who had pronounced talaq or divorce against her. আহমেদ খানের সাথে তার বিবাহ হয় এবং শাহবানুর বয়স হলো 62 বছর, বুড়া বয়স। কথা বোঝা গেছে? আমাদের উপমহাদেশে 62 বছর কম নয়, অনেক। Since she could not maintain herself and her 5 children, তার পাঁচটা বাচ্চা ছিল এবং সে ছিল 62 বছরের বৃদ্ধা। কথা কি বোঝা যায়? তো মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু এই মামলাগুলো কিন্তু একটু পপুলার মামলা। কিন্তু 5 জন সন্তান সহ ছিল, তো তাকে ডিভোর্স দেওয়া হয়। এখন এই সন্তানাদি নিয়ে সে খুবই খারাপ অবস্থা, অসহায় অবস্থায় পড়ে গেছে, তাদের মেনটেন দিতে পারতেছিল না। কথা বোঝা গেছে কিনা? এইটা নিয়ে পরে মামলা করা হয়। Since she could not maintain herself and her 5 children, she had approached the court under section 125 of the Code of Criminal Procedure. CRPC 125 ধারা অনুযায়ী কি সে মামলা করছে, which imposes a duty upon the husband to provide for his divorced wife in case she is unable to provide for herself. ওই সেকশনে বলা আছে যদি ওয়াইফ যদি মানে অপারগ হয়ে যায় তার মেইনটেনেন্স চালাতে, ভরণ পোষণ চালাতে, সেই ক্ষেত্রে একটা বিধান করা হয়েছে হাজবেন্ড তাকে মেইনটেনেন্স দিয়ে যাবে। Her husband relied on the argument that the issue would fall under the purview of Muslim personal law. এখন হাজবেন্ড আহমেদ খান বলতেছে কি সে সিআরপিসি দ্বারা বাধ্য নয়, কারণ সে যেহেতু মুসলিম, সে কোরআনিক ল বা শরিয়া ল দ্বারা বাধ্য। কথা বোঝা গেছে? এখানে সিআরপিসি এই সেকুলার ল দ্বারা সে বাধ্য নয়। And as per Muslim personal law, he would only be liable to pay maintenance for the iddat period along with the return of the mohor. সে কোর্টে আর্গুমেন্ট দাঁড় করাইলো যে সে অনলি 3 মাস ইদ্দাত পিরিয়ড মেইনটেনেন্স দিতে বাধ্য এবং এর বেশি সে পারবে না, এবং আইন তাকে এখানে বাধ্য করে না। The case, however, was decided in favor of Shahbanu. কিন্তু আলটিমেটলি আহমেদ খানের এই বক্তব্য আদালত গ্রহণ করে নাই, and it was held that Muslims were not excluded from exercising their rights accruing from secular law. বলা হয়েছে কি মুসলিমরা যে সেকুলার ল আছে, সেকুলার ল মানে কি রাষ্ট্র কর্তৃক প্রণীত যে আইন। বোঝা গেছে কিনা? শরিয়া লয়ের পাশাপাশি রাষ্ট্র কর্তৃক যে আইন করা হয়েছে সেই আইন মুসলিমদেরকে কি করে না, এক্সক্লুড করে না, তারা সেই আইনগুলো মানতে বাধ্য মুসলিমদের পাশাপাশি।
পেন লাগবে। তাহলে শাহবানু কেসের কোর্টের যে অবজারভেশনটা বোঝা গেছে কিনা? Yes, sir. তাহলে শাহবানু আলটিমেটলি কোর্ট কিন্তু শাহবানুর পক্ষেই রায় দিচ্ছে। কথা বোঝা গেছে? জি স্যার। This case, however, was decided in favor of Shahbanu, and it was held that Muslims are not excluded. Muslims are not excluded from exercising their rights accruing from secular law. তার মানে হচ্ছে আমাদের রাষ্ট্র কর্তৃক প্রণীত যে আইনে মুসলিমদেরকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেই অধিকারের আওতায় মুসলিমরা এখন তো এক্সক্লুডেড না। এই রাইটস এনফোর্স করার অধিকার আছে প্রত্যেক নাগরিকের। কথা বোঝা গেছে? জি স্যার। In this case, the Supreme Court, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, attempting to ensure continuing respect for Muslim women's claim to equal treatment regardless of their membership into a particular religion. However, the Muslim orthodoxy severely condemned it. কিন্তু মুসলিম যারা ধর্মাবলম্বী আছে তারা এই রায়কে মারাত্মকভাবে তারা এটা ক্রিটিসাইজ করেছে এবং ইন্ডিয়াতে মামলাও হয়েছে। তখন ৮০ দশকে এই যে রাজীব গান্ধী সরকার ছিল, রাজীব গান্ধীর আমল কেউ এখানে দেখে কিনা আমি নিজে দেখি নাই, আমার জন্ম হয়েছে আরো পরে অনেক। রাজীব গান্ধীর নাম শুনছেন তো? সোনিয়া গান্ধীর হাজবেন্ড। ওই আমলটা যারা দেখছেন তারা বলতে পারবেন। ইন্ডিয়ান মুসলিমরা বড় ধরনের আন্দোলন করছিল, ওরা রাস্তায় নেমে আসছিল, বলছে আমাদের কোরআনে হাত দেওয়া হয়েছে, কোরআনিক বিধান অনুযায়ী একজন মুসলিম হাজবেন্ড ডিভোর্সের পরে ৩ মাস তারা মেনটেনেন্স দিবে। এইটার এগেইনস্টে কোর্ট গিয়ে আমাদের ধর্মকে শেষ করে দিচ্ছে। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এই রায়ের বিরুদ্ধে যে মুসলিম অর্থোডক্সি মানে যা মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন, যে সিভিয়ারলি কন্ডেমড ইট, এটাকে খুব মারাত্মক ভাবে এটাকে নিন্দা শুরু করলো। They saw this case which had created a backthrow for Muslim women to address their grievances as an encroachment into the Muslim Sharia law that they were bound by. বলছে কি এই রায়ের মাধ্যমে মুসলিম মহিলাদেরকে বা ওয়াইফদেরকে এমন একটা সুযোগ করে দেয়া হলো যার মাধ্যমে আমাদের কোরআনিক যে ল, যে শরিয়া ল, সেইটার উপরে একটা বড় ধরনের আঘাত বা কনফ্লিক্ট তৈরি করার সুযোগ করে দিয়েছে মুসলিম মহিলাদেরকে। কথা কি বোঝা গেছে? Yes, sir. তার মানে আদালত এমন রায় দিচ্ছে যে রায়ের কারণে কি এই ইন্ডিয়ান মুসলিম ওয়াইফরা তারা শরিয়া ল ভায়োলেশন করার সুযোগ পাইছে এবং কোর্টে যাওয়ার সুযোগ পাইছে মামলা করার জন্য। এই বিশাল আন্দোলনের প্রেক্ষাপটে ফলোইং দি কি বলে এটাকে মাস মুভমেন্ট এট দি এন্ড অফ দি মুসলিম কমিউনিটি, রাজীব গান্ধীর সরকার 1986 সালে সম্ভবত একটা আইন করতে বাধ্য হয়। কথা বোঝা গেছে কিনা? এই আইনটার নাম হচ্ছে দি মুসলিম উইমেন অ্যাক্ট, প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স, ব্র্যাকেটে এটা খাতায় লেখেন, দি মুসলিম উইমেন অ্যাক্ট, দি মুসলিম উইমেন অ্যাক্ট,
ব্র্যাকেটে প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স, ব্র্যাকেটে প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স 1986। দেখা হয়েছে? জি স্যার। স্যার আরেকবার কাইন্ডলি বলবেন, আমার এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না। The Muslim Women's Act, Right and Divorce, 1986. The Muslim The Women Muslim Right Women Act, the Act, Muslim Women Act, ব্র্যাকেটে protection of rights on divorce, protection of rights on divorce, the Muslim Women Act, ব্র্যাকেটে protection of rights on divorce, উনিশশো ছিয়াশি সালের আইন এটা। এটা মুসলমানদের আন্দোলনের কারণে রাজীব গান্ধী সরকার ওই আইনটা করতে বাধ্য হয়। তাহলে এখন পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স ইন্ডিয়ান পার্সপেক্টিভ আমরা আলোচনা করতেছি। এটা কিন্তু ইন্ডিয়ান পার্সপেক্টিভে, যেটা আমাদের কম্পারেটিভ ফ্যামিলি ল, আমরা বাংলাদেশ পার্সপেক্টিভ আলোচনা করব। আর পাকিস্তানে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স নিয়ে কোনো বিতর্ক এখনো পর্যন্ত হয় নাই। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, ওই সময়টাতে ইন্ডিয়াতে ডিউরিং দিস টাইম দি ভারতীয় জনতা পার্টি, যে বিজেপি তখন আপরাইজ করতেছিল, রাইট হিন্দু ডমিনেটেড পার্টি ওয়ার গ্রোয়িং ইন পপুলারিটি, মেকিং দি মুসলিম মাইনরিটি in India anxious. There was a rise of communal tensions even before the Shahbanu case with regard to the issue of Babri Masjid in Agra, and the passing of the judgment further added to the general air of distrust between the religious groups. Moreover, the Congress party, which was the ruling party then, had a looming sense of insecurity with regards to the coming elections, where they had feared that there would be a shift in power towards the BJP. তারা এমন সময় আইনটা করছে তখন একটা কি হিন্দু মুসলিম, তখন বিজেপি তো একটা হিন্দুত্ববাদী দল, বিজেপিও তখন আন্দোলন শুরু করছে। বাবরি মসজিদের বিষয়টা ছিল তখন ঠিক ওই সময়টাতে, ইন্ডিয়া খুবই ক্রান্তিকালে ছিল ওই সময়টাতে, এবং তখন নির্বাচন খুব আসন্ন ছিল। তো তখন তারা ভাবছে কি যে কংগ্রেসের পাওয়ার চলে যাবে। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। Then the Rajiv Gandhi government recognized their alarm towards this ruling and had therefore legislated the Muslim Women Act Protection of Rights and Divorce 1986 to gain the support of Muslim voters. দেখুন রাজীব গান্ধী কি করলো, এই আইনটা করলো এই মুসলিম ভোটারদের ভোট পাওয়ার জন্য। কথা বোঝা গেছে, যেন মুসলমানদের শরিয়া ল ভায়োলেশন না হয়।
সেটা নিশ্চিত করার জন্য কিন্তু এই আইনটা তৈরি করা হলো, মুসলিম উইমেন অ্যাক্ট, প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স। In 1986, to gain the support of Muslim voters in an increasingly hostile political climate, তখন কি একটা রাজনৈতিক হোস্টাইল একটা ক্লাইমেটের ব্যাপার স্যাপার ছিল তো ওই মুহূর্তে, মানে বিরোধী রাজনৈতিক দলগুলো চরম আন্দোলনে ছিল ওই মুহূর্তে। The act is declaratory and codifies important pre-existing rules of Muslim law. The act makes provision, তার মানে মুসলমানদের যে আইন শরিয়া লকে ঠিক রেখে এই আইনটা করা হয়েছে, যাতে মুসলমানরা কি থাকে, রাজনৈতিক সরকারের প্রতি আস্থাশীল থাকে এবং পরবর্তী নির্বাচনে ভোট দেয়। এগুলো পলিটিক্যাল চিন্তা ভাবনা আর কি। ওই আইনে দুই ধরনের বিধান করা হয়। কয় ধরনের? দুই ধরনের। নাম্বার ওয়ান, খাতায় লিখতে হবে, মেইনটেনেন্স অফ এ ডিভোর্স মুসলিম ওয়াইফ ডিউরিং এন্ড আফটার দি পিরিয়ড অফ ইদ্দাত। মেইনটেনেন্স অফ এ ডিভোর্স মুসলিম ওয়াইফ লেখা হয়েছে। Maintenance of a divorced Muslim wife during and after the period of iddat, ইদ্দাতের সময় এবং পরবর্তী সময়। Maintenance of a divorced Muslim wife during and after the period of iddat লেখা হয়েছে। জি স্যার। দুই নাম্বার হলো for enforcing her claim to unpaid dower and other exclusive properties. enforcing her Claim to unpaid dower. plane. Claim to unpaid dower, unpaid মানে অপরিশোধিত যে মোহর, দেনমোহর। For enforcing her claim to unpaid dower and other exclusive properties. And other exclusive properties, অন্যান্য যে সম্পত্তি। তাহলে এই আইনটা, যে আইনটার কথা বললাম, যে মুসলিম উইমেন অ্যাক্ট, সে আইনে বিধান করা হয় দুই ধরনের। একটা হলো মেইনটেনেন্স অফ ডিভোর্স ওয়াইফ, মানে ইদ্দতের সময় এবং ইদ্দতের পরবর্তী সময়ে একজন ডিভোর্সির মেইনটেনেন্স কেমন হবে, এবং একজন ডিভোর্সি তার আনপেইড যে দেনমোহর অন্যান্য প্রপার্টি সে কিভাবে সে পাবে, এনফোর্স করবে, সেই বিষয়ে বিধান করা হয়। It was enforceable against the former husband. এই আইনটা বলবৎ ছিল কি ফর্মার হাজবেন্ডের উপরে, হাজবেন্ড রিলেটিভ এন্ড দি ওয়াকফ বোর্ড, হাজবেন্ড রিলেটিভ এন্ড ওয়াকফ বোর্ড। এই আইনটা পড়লে মাথায় কিছু বুদ্ধি গজাবে, কথা বুঝতে পারছেন কি সিস্টেম করে আইনটা করছে। তার মানে এখন তিনটা ব্যক্তির কাছে ডিভোর্সিরা কি করতে পারবে, তার অধিকার দাবি করতে পারবে। একটা হলো তার ফর্মার হাজবেন্ডের রিলেটিভস এবং ওয়াকফ বোর্ড। কথা কি বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার।
The act had provisions that, in essence, went against the decision by the court in Shah Banu. The bill had exempted Muslim women from availing reliefs under Section 125 of the CRPC, which had been used to override Muslims. তার মানে এই আইনটা করে মুসলমানদের কিভাবে আস্থা এনেছে দেখেন, সিআরপিসির যে 125 ধারা ছিল এটাকে রহিত করা হয়েছে, ওইটার আন্ডারে মামলা করার সুযোগ ছিল না, কারণ ওইটার আন্ডারে মামলা করতে গেলে মুসলিম শরিয়া ল কি হয়, ভায়োলেশন হয়, ওভাররাইড হয়। তাহলে মুসলিম শরিয়া লকে টাচ করা বা হিট করার কোনো সুযোগ আর রাখলো না রাজীব গান্ধী সরকার। তাহলে মুসলিমরা স্যাটিসফাইড। তাহলে বাকি রইলকে মুসলিম ওয়াইফরা, কথা বোঝা গেছে কিনা, যারা Yes, sir. ডিভোর্সি। This section also stipulates that if after the lapsing of the iddat period the woman is unable to support herself, then the court would order her relatives who would inherit her property on death or otherwise to pay a reasonable and fair maintenance to her, and if she does not have any such relatives, the state waqf board would be liable to pay maintenance to her. কি সুন্দর আইন করছে, বলছে কি ডিভোর্সের পরেও যে এমন হয়, ডিভোর্সের পরে ইদ্দাত পিরিয়ডের পরে, ইদ্দাত পিরিয়ড পর্যন্ত সে পাবেই, মেইনটেনেন্স পাবে শরিয়া ল অনুযায়ী। তাহলে শরিয়া লটাকে এখানে কি করা হলো, ঠিক রাখা হলো। বলছে কি যদি উইমেন সেখানে আনএবল হয় তখন দেন দ্য কোর্ট উড অর্ডার হার রিলেটিভস, তখন কোর্ট দেখবে কি যে হাজবেন্ড কি করবে, অথবা হাজবেন্ড যদি অসমর্থ হয় বা মারা যায় বা অন্য যে কোনো সিচুয়েশন তৈরি হতে পারে বা হাজবেন্ড আনএবল, তখন হাজবেন্ডের রিলেটিভ কি করবে, কোর্ট অর্ডার দিবে টু পে আ রিজনেবল এন্ড ফেয়ার মেইনটেনেন্স, একটা যুক্তিসঙ্গত এবং ন্যায্য একটা ভরণ পোষণ দিতে হবে টু হার, ওই ডিভোর্সি মহিলাকে। and if she does not have any such relatives, যদি তার এরকম কোন রিলেটিভস না থাকে, কথা বোঝা গেছে, ওই মহিলার যদি কোনো রিলেটিভস না থাকে, তাহলে the state waqf board would be liable to pay maintenance to her। তাহলে ইন্ডিয়ার সরকারের আন্ডারে যে ওয়াকফ বোর্ড আছে, সে ওয়াকফ বোর্ডে কি করবে, ওই মহিলাকে ভরণ পোষণ চালিয়ে যাবে। প্রভিশনটা বোঝা গেছে কিনা, ওই আইনে Yes, sir. এই বিধানটা রাখা হয়েছে। তাহলে ইদ্দাত পিরিয়ড পর্যন্ত সে তার হাজবেন্ডের, আমি শেষ করি, তাহলে this section stipulates that if after the lapsing of the iddat period শেষ হয়ে গেছে, the woman is unable to support herself, but women এখনো কি নিজেকে No, Suraj. হুম
Yes, sir. শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। जी सर। আমরা যেন কোথায় ছিলাম? স্যার রিলেটিভ মানে কার রিলেটিভ রিজনেবল মেইনটেনেন্স দিতে বাধ্য। ওয়াইফের রিলেটিভস, এখানে তিন ধরনের জি। বিধান রাখা হয়েছে। তিনটা ব্যক্তির কাছে মুসলিম ওয়াইফরা ইয়া করতে পারবে, তার রাইটস দাবি করতে পারবে। একটা হলো তার হাজবেন্ড, এবং তারপর হলো হাজবেন্ডের তার রিলেটিভ রিলেটিভস। এন্ড ওয়াকফ যদি এস্টেট। রিলেটিভস না থাকে তাহলে স্টেট ওয়াকফ বোর্ড, মানে রাষ্ট্র। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। বলা হচ্ছে this section also stipulates that if after the lapsing of the iddat period the woman is unable to support herself, তার মানে ইদ্দাত পিরিয়ড পর্যন্ত তার হাজবেন্ড তাকে ইয়া দিবে, মেইনটেনেন্স দিবেই, তাই না? কিন্তু ইদ্দাত পিরিয়ডের পরেও কি সে অসমর্থ রয়ে গেল, এখন সে কি করবে? তার তার তো জীবন চলতে হবে, তাই না? ওই ক্ষেত্রে ওই মুহূর্তে তার অসহায় সময়টাতে কোর্ট কি করতে পারে? তখন কোর্টকে একটা পাওয়ার দেয়া হলো আইনের মাধ্যমে, বলছে কি ইদ্দাত পিরিয়ডের পরে দেন দা কোর্ট উড অর্ডার হার রিলেটিভস মানে কি? ওয়াইফের আত্মীয় স্বজন, হু উড ইনহেরিট হার প্রপার্টি অন ডেথ অর আদারওয়াইজ। কোন ধরনের আত্মীয়? যেই আত্মীয়রা তার মৃত্যুর পরে বা অন্য কোনো ভাবে তার সম্পত্তি উত্তরাধিকার হিসেবে পাবে। কথা বোঝা গেছে কিনা? তার উত্তরাধিকার থাকবে না, তার সম্পত্তি যারা উত্তরাধিকার হিসেবে পাবে। দা কোর্ট উড অর্ডার হার রিলেটিভস who would inherit her property on death or otherwise to pay a reasonable and fair maintenance to her. তাকে একটা যৌক্তিক পরিমাণ, যৌক্তিক বলতে এখানে বোঝায় জীবন মান অনুযায়ী যতটুকু দরকার অতটুকুই পিয়া করবে, পে করবে। রিজনেবল এন্ড ফেয়ার মেইনটেনেন্স, রিজনেবল এন্ড ফেয়ার এই কথাটা মাথায় রাখতে হবে। যৌক্তিক এবং ন্যায্য একটা ভরণ পোষণ দিবে। and if she does not have any such relatives, আইনে বলা আছে যদি তার এরকম কোন রিলেটিভস না থাকে তাহলে রাষ্ট্র তার দায়িত্ব নেবে। কথা বোঝা গেছে? রাষ্ট্র তার দায়িত্ব নেবে। তাহলে এটা আমি আবার বুঝাই দেই, ইদ্যত পিরিয়ড পর্যন্ত হাজবেন্ড তাকে কি করবে? এই ইদ্যত পিরিয়ড পর্যন্ত মেইনটেনেন্স দিবে। ইদ্যত পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন ওই মহিলার এমন আত্মীয় স্বজন যে আত্মীয় স্বজনরা ওই মহিলাকে ইনহেরিট করবে তার মৃত্যুর পরে। ইনহেরিট মানে বোঝো তো, প্রপার্টি ইনহেরিট করবে তার উত্তরাধিকারী হিসেবে। ওই ধরনের আত্মীয় স্বজনদেরকে কি করবে? একটা রিজনেবল এবং ফেয়ার মেইনটেনেন্স দেওয়ার জন্য কোর্ট অর্ডার করতে পারবে। কিন্তু কথা হলো যদি এরকম আত্মীয় না থাকে তখন কি হবে? তাহলে একদম শেষ পর্যায়ে রাষ্ট্রই তার দায়িত্ব নিয়ে নেবে। আমার কথা কি বোঝা গেছে এই পর্যন্ত? এটা দি মুসলিম উইমেন অ্যাক্টে এই বিধান রাখা হয়েছে। তাহলে এই যে আইনটা করে মুসলিম যে শরিয়া ল বা কোরআনিক লটাকেও এখানে কোনো হিট করা হলো না, মুসলিমদেরকেও স্যাটিসফাইড রাখলো, আলটিমেটলি সরকারও দূরদর্শিতার পরিচয় দিয়েছে। তাহলে আইন করার আগে যে কোনো সমস্যার সমাধান করার জন্য এই যে মামলাগুলো করতেছো এখান থেকে দূরদর্শিতা কিন্তু অর্জন করা সম্ভব। মনে করো এরকম সিচুয়েশনে তোমরা পড়লা, তখন কি ধরনের তোমরা আইনি পরামর্শ দিবা? এই জন্য আইন কানুন, পৃথিবীর বিভিন্ন দেশের আইন, বিভিন্ন দেশের কালচার, এগুলো সম্বন্ধে আইনের ছাত্রদের অভিজ্ঞতা রাখতে হয়। এবং বিভিন্ন জুরিসডিকশনের মামলাগুলো পড়লে কি হয়? আইডিয়া ক্রিয়েট হয় এবং আপনি নিজের আমাদের মধ্যে যেটা ইনোভেটিভ দিচ্ছিলেন ধারণা তৈরি হয়। স্যার, আপনি এখন তাহলে যেটা এই থেকে যে এখানে বলছিলেন বিধানটা রাখা হইলো, এই বিধানের মাধ্যমে কি হইলো? শরিয়া লকে ভায়োলেট করার কোনো সুযোগ আছে এখন আর? শরিয়া লকে ভায়োলেশন করার কোনো সুযোগ নাই। তোমরা কি ক্লিয়ার কাট বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।
এখন তার তো কোশ্চেন করার টাইম দিবেন। আমি একটু শেষ করি, হ্যাঁ। এখানে the word provision with respect to the impugned section means an act of providing something in advance in order to ensure that the needs of the divorced wife are met. This could include food, clothes, and garments and other articles conditional upon the husband's means. This might appear to be for the benefit of the women and making it seem like women are beneficiaries of the act. But this is not the case. Beyond the tacit lay many other aspects that are arbitrary and unfair towards women. For instance, the Act does not empower the women to avail maintenance after the lapsing of the period of iddat, since there are words such as within. Secondly, the Act also espouses the restricted application of the secular provision of Section 125 of the CRPC to divorced Muslim women. For this purpose, the judiciary began to adopt different lines of interpretation due to the vagueness and ambiguity of several provisions and words of the Act, including the preamble. The lawyer in the Shah Banu case filed a writ petition under Article 32, challenging the constitutional validity of the Act. This was the case of Daniel Latifi versus Union of India. তার মানে ওই আইনটাতে কিছু দুর্বলতা ছিল। দুর্বলতাটা হচ্ছে এখানে তোমার কয়েকটা ওয়ার্ড নিয়ে। কিছু কিছু ক্ষেত্রে এই আইনটাতে কিছু ওয়ার্ড ছিল কি ambiguous. The Act does not empower the women to avail maintenance after the lapsing of the period of iddat. ইদ্দাত পিরিয়ড পার হয়ে যাওয়ার পরেও কি উইমেনদেরকে এম্পাওয়ার করা নাই তার মেইনটেনেন্স আদায় করার জন্য। and there are words, এবং এই আইনে কতগুলো ওয়ার্ডস আছে, যেমন as within the iddat period, এই শব্দটা ব্যবহার করার কারণে কি সমস্যাটা তৈরি হয়েছে এটা আমরা পরে বলতেছি। এবং সেকেন্ড যে সমস্যাটা, the Act also espouses the restricted application of the secular provision of Section 125 of the CRPC to divorced Muslim women. For this purpose, এই উদ্দেশ্যে the judiciary began to adopt different lines of interpretation. এখন জুডিশিয়ারি আবার খুবই নতুন করে ইন্টারপ্রিটেশন শুরু করছে due to the vagueness and the ambiguity of several provisions and words of the Act. ওই আইনে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো ambiguous, including the preamble, যার কারণে শাহবানু কেসের যে আইনজীবী ছিল সে কি করছে, একটা রিট পিটিশন দায়ের করে দিচ্ছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে। এবং the case made Section 3 of the Act the pivotal point due to the restrictive application. Section 3 কেই এখানে মূল টার্গেট হিসেবে পরিণত করছে। ড্যানিয়েল লতিফি ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলাটা তোমরা লিখে রাখো, ড্যানিয়েল লতিফি ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, DANIEL, ড্যানিয়েল, DENIEL, DANIEL, Daniel Latifi, LATIFI, Latifi versus Union of India. Daniel Latifi কেসে বলা হয়েছে the Supreme Court upheld the validity of the Act after coming to a compromise, but decided that the secular provision for maintenance could be applied equally to the Muslim community. Section 3 and 4 were interpreted liberally, and it was stated that a divorced Muslim woman is entitled to reasonable and sufficient provision for livelihood along with maintenance. However, this maintenance was held to not be limited to the iddat period, and a Muslim wife is also eligible to be paid maintenance for a period of beyond iddat through her life until she has remarried. The case had first analyzed the preamble of the Act, the Shah Banu case, and ultimately upheld the validity of the Act. The court had stated that the reasonable and fair provision for the future included maintenance extended beyond the iddat. এই জায়গাতে কোর্ট এমন ব্যাখ্যা দাঁড় করাইছে, মানে কোর্টও কিন্তু সাড়ে সাংঘাতিক।
মানে এখানে বলা হয়েছে রিজনেবল এন্ড ফেয়ার প্রভিশন ফর দি ফিউচার। আইনে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা ইনক্লুডেড মেইনটেনেন্স এক্সটেন্ডেড বিয়ন্ড দি ইদ্দাত। বলা হয়েছে কি যে 3 মাস ইদ্দাত পিরিয়ড পর্যন্ত রিজনেবল এবং ফেয়ার প্রভিশন কথাটা উল্লেখ করা হয়েছে, এটা ব্যাখ্যা দাঁড় করাইছে কি এটা সাফিসিয়েন্ট হওয়া লাগবে এবং এটা এক্সটেন্ডেড বিয়ন্ড দি ইদ্দাত পিরিয়ড পর্যন্ত কভার করে, but had to be paid by the husband within the iddat period in terms of section 3(1)(a) of the act. Further, under section 4 of the act, the divorced wife may also proceed against her relatives who are liable to maintain her in proportion to the properties which they inherit from her after her death. This includes her children and parents. If none of these relatives has means of maintaining her, the duty would shift to the state's Waqf board, wherein the court may order the board to pay her such maintenance. তার মানে এখানে কোর্ট বলতে চাচ্ছে যে ইদ্দাত পিরিয়ড পর্যন্ত হাজবেন্ড যে ডিভোর্সের পরে মেইনটেনেন্স দিবে এটা সাফিসিয়েন্ট হওয়া লাগবে। রিজনেবল এন্ড ফেয়ার এই দুইটা শব্দকে তারা বলা হয়েছে কি এই 3 মাসের মধ্যেই সারা জীবনের জন্য বা সে আবার ফার্দার ম্যারিজ হওয়া পর্যন্ত যে পরিমাণ অর্থ লাগবে পুরোটাই দিতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে কোর্ট এই জায়গাতে খুব চালাকি করছে এই জায়গাতে। সরকার আইন করার পরেও কোর্ট এটাকে ব্যাখ্যা করছে রিজনেবল এন্ড ফেয়ার প্রভিশন বলতে কি বোঝায়। তোমরা এই দুইটা শব্দ কি বুঝতে পারতেছো? জি স্যার। রিজনেবল এন্ড ফেয়ার প্রভিশন, রিজনেবল এন্ড ফেয়ার প্রভিশনকে ব্যাখ্যা করার যথেষ্ট সুযোগ আছে। এই শব্দগুলো আইনে ব্যবহার করে জুডিশিয়ারিকে এমন একটা মানে পাওয়ার দেওয়া হয়েছে, এই দুইটা শব্দকে ব্যবহার করে বলা যাচ্ছে কি রিজনেবল এন্ড ফেয়ার। ফেয়ার মানে কি ন্যায্য। আপনারাই কমন সেন্স ব্যবহার করে দেখেন, যদি বিচারকের জায়গায় থাকতেন আপনারা কিন্তু সেম কাজটাই করতেন যদি মাথায় একটা দিলু থাকে আর কি। আমার মাথায় খেলতেছে রিজনেবল এন্ড ফেয়ার প্রভিশন ডিউরিং দি ইদ্দাত পিরিয়ড বলতে আমি বুঝাই কি তার মানে হচ্ছে ন্যায্যতা। ন্যায্যতা বলতে বোঝায় কি এখন 3 মাসের পরে ওই মহিলা করবে কি তার 5 বাচ্চা নিয়ে। এখন বলেন তাহলে ফেয়ার বলতে ন্যায্য, তাহলে এই 3 মাসের মধ্যেই হাজবেন্ডকে এমন অর্থবিত্ত দিতে হবে তার ওয়াইফকে যেন সে ফার্দার 3 মাসের পরেও যেন চলতে পারে, সে অনেকদিন যাবত সে স্বাবলম্বী হওয়া পর্যন্ত অথবা সে আবার বিবাহ করা পর্যন্ত। কথা স্যার বোঝা গেছে? এখানে এই জি, স্যার। 62 বছরের মহিলার 5টা সন্তান সবগুলাই কি এই বুড়া বয়সে হইলো এইটা তো নাকি শুধু স্যার? 62 বছরের মহিলার জন্য না, এটা পুরা মুসলিম কমিউনিটির জন্য। জুডিশিয়ারি শুধু এক মহিলা নিয়ে চিন্তা করে না, কথা বুঝছো কিনা? এখানে পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু মাথায় রেখে জাজমেন্ট দিতে হবে। এখানে কিন্তু অপশন রাখা হয়েছে সে স্বাবলম্বী হওয়া পর্যন্ত। আর এখন স্যার এই 62 বছরের মহিলা কিভাবে স্বাবলম্বী হবে? আপনারা তো শুধু একটা জিনিস মাথা নিলে তো হবে না। কোর্ট এখানে বলছে কি until her remarriage or until she becomes sufficient to support herself, এই মহিলা ফার্দার ধরেন স্বাবলম্বী ওনার হওয়া উপর দিয়ে পর্যন্ত অথবা রিম্যারেজ পর্যন্ত। এখন এটা শুধু এই মহিলাকে কেন্দ্র করে না, এটা সব পুরা সব মুসলিম মহিলার জন্য, কমিউনিটির জন্য। এখন তো সবার 25 জন্য। বছরের মহিলাও ডিভোর্স হতে পারে, জি স্যার। কারণ কোর্টের জাজমেন্ট কিন্তু পরবর্তীতে নজির হিসেবে থেকে যায়। অতএব কোর্টের জাজমেন্ট হবে এখানে কি সার্বজনীন। এই জন্য এখানে অপশন রাখা হয়েছে। স্যার নামাজের টাইম। মনে আসছে নাকি? মনে আসছে না, না, না।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। Okay. The court had held that the act does not contravene Article 14, 15, and 21 of the Indian Constitution. The judgment stated that the legislature does not intend to enact unconstitutional laws, and that an appropriate reading of the act must be adopted in order to understand that nowhere the parliament has limited the reasonable and fair provision for maintenance to the that period, and it would extend to the whole. It would extend to the whole life of the divorced wife up until they gets married for the second time. This provision continues to be problematic because the vagueness of the word continue to give window to regressive judgments being passed by the courts. For instance, in the case of Hasina versus Abdul Jalil, Arata Mamla, the issue of whether provision for educational expenses is a reasonable and fair criterion for fixing the quantum of maintenance was mooted. The court did hold in this case that the divorced wife may claim a sum on these grounds given her circumstances. The reasoning adopted, however, was the fact that she was pursuing her education at the time before marriage, and that is also a relevant factor in fixing reasonable and fair provision and maintenance. ওকে, আমরা তাহলে ড্যানিয়েল লতিফি কেসটা দেখলাম পোস্ট ডিভোর্স মেইনটেনেন্সে ইন্ডিয়াতে। ড্যানিয়েল লতিফি কেসের পরে আর কোনো মুভমেন্টও হয় নাই, মুসলিমরাও আর কি করে নাই, ব্যাপারটা নিয়ে কোনো আন্দোলন করে নাই। কথা বোঝা গেছে কিনা? এরপর থেকে আর কোনো টেনশন অ্যারাইজ করে নাই ইন্ডিয়াতে। অ্যাপ্লিকেশন অফ সেকুলার লজ ইন ইন্ডিয়া। পরের পয়েন্টটা হলো অ্যাপ্লিকেশন অফ সেকুলার লজ ইন ইন্ডিয়া। Section 125 of the Code of Criminal Procedure 1898 also enables a Muslim wife to claim maintenance after divorce. While Section 125 seems to have uniform applicability, however, the consent of both husband and the wife is required. In such situation, realistically, the husband will never agree to file an application under Section 125 of the Code when he has the choice of enjoying lesser liability under the Act. If the husband cannot or refuses to provide her with maintenance, her only recourse becomes to rely on the Waqf board or her family. Thus, in practice, there is no usage of such secular law. There was confusion that existed until it was clarified in the case of Shamim Banu versus Ashraf Khan. The case is a milestone towards protecting the rights of Muslim women as it interprets Section 125 of the Code of Criminal Procedure to be universally applicable to women regardless of the dicta of personal laws on the matter. Taking the lead from the popular Shah Banu case, the Supreme Court of India held that Section 125 would apply to Muslim women and they would be entitled to maintenance irrespective of Mohammedan laws views on the matter. এখন কিছু প্রশ্ন ফ্রিকুয়েন্টলি করা হয়, দেন হোয়াট ইজ মেইনটেনেন্স আন্ডার মুসলিম ল, এই বিষয়টা আলোচনা করা হয়েছে। মুসলিম লতে মেইনটেনেন্স বলতে কি বোঝায়? নাফাকা। এটা বলতে বোঝায় কি, যে ওয়াইফ তার হাজবেন্ডকে ফুড, শেল্টার, ক্লথিং, লজিং, বাসস্থান এবং এসেনশিয়াল যত রিকোয়ারমেন্টস আছে ফর লাইভলিহুড সব প্রদান করবে। Muslim husband has obligation to maintain his wife during the subsistence of marriage. A husband is required to maintain his wife irrespective of his financial condition. তার মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাই হোক, সে প্রত্যেক সিচুয়েশনে কি মেইনটেনেন্স দিতে বাধ্য। When a Muslim woman is not entitled to claim maintenance under Muslim law, এই প্রশ্নটা আমি রাখছিলাম, তোমরা কেউ বলতে পারো নাই। Following are the situations where a Muslim woman is not entitled to maintenance. Number one, when she has not attained puberty.
যখন সে প্রাপ্তবয়স্ক যতদিন হবে না, when she has abandoned her husband and marital obligations and duties for sufficient reason, যখন সে হাজবেন্ডের কাছ থেকে দূরে থাকবে এবং হাজবেন্ডের উপর তার যে অব্লিগেশন আছে সেই অব্লিগেশন গুলো সে পালন না করে, when she eloped with other men, যদি সে অন্য কোনো ব্যক্তির সাথে পালিয়ে যায়, ইলোপ বুঝো তো, হাজবেন্ড থাকা অবস্থা অন্য ব্যক্তির সাথে পালিয়ে গেলে সে আর মেইনটেনেন্স পাবে না। when she disobeys the reasonable commands of her husband, সে যদি হাজবেন্ডের রিজনেবল কমান্ড অমান্য করে, তাহলে সে কি পাবে না? মেইনটেনেন্স পাবে না। কথা বোঝা গেছে? Yes. এখন জি, কারোর স্যার। প্রশ্ন থাকলে করতে পারেন, নামাজ পড়বেন সবাই, অনেক সময় হয়ে গেছে। আর এর ফাঁকে আমি শীটটা দিয়ে দেই আজকে। আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভটা দেখলাম, তো বাংলাদেশ পার্সপেক্টিভটা আপনারা নিজেরাই একটু দেখে নিবেন। বাংলাদেশ স্যার। পার্সপেক্টিভে বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াইছিল এবং আমাদের হাইকোর্ট ডিভিশন রায় দিছিল। মামলাটার নামটা আমি বলতেছি আপনাদেরকে, আমি ভুলে গেছি। এই শামসুন্নাহার কেসে না কোন কেসে যেন, বাংলাদেশে, ইন্ডিয়াতে শাহবানু কেস, বাংলাদেশে হলো, কেউ মনে করতে পারবেন এটা শামসুন্নাহার ভার্সেস কি যেন, ভুলে গেছি আমি মামলাটা। ওই মামলায় হাইকোর্ট রায় দিছিল কি আনলিমিটেড পিরিয়ড, মানে ডিভোর্সের পরেও কি মুসলিম হাজবেন্ড তার ওয়াইফকে কি করবে? মেইনটেনেন্স দিয়ে যাবে, ওই যে শাহবানু কেসের মতো। পরে আমাদের এপিলেট ডিভিশন জাস্টিস মুস্তাফা কামাল ছিল ওই মামলার বিচারক, আরো 3জন বিচারক ছিল এপিলেট ডিভিশনে। তো ওনারা পরে রায় দিচ্ছে যে না, ইদ্যত পিরিয়ড পর্যন্তই শরিয়া ল অনুযায়ী কি হবে, এই মুসলিম হাজবেন্ড তার ওয়াইফকে মেইনটেনেন্স দিবে। তাই বাংলাদেশেও কিন্তু জুডিশিয়ারিতে এটা সেটেলড হয়ে গেছে। তাহলে বাংলাদেশ প্রেক্ষাপটে স্যার পোস্ট ডিভোর্স বাংলাদেশে মনে মেইনটেনেন্স, বাংলাদেশে মনে হয় শামসুন্নাহার ভার্সেস হ্যাঁ হাফিজুর আমি রহমান। শামসুন্নাহার ভার্সেস হাফিজুর রহমান। হেফজুর হাফিজুর রহমান। রহমান, হেফজুর রহমান কেস, হ্যাঁ হেফজুর রহমান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হেফজুর রহমান কেস যে আমরা বলি আর কি, হেফজুর রহমান ভার্সেস শামসুন্নাহার ভার্সেস হেফজুর রহমান। জি। তাহলে বাংলাদেশ প্রেক্ষাপটে আপনার শুধু এই একটা মামলাই আছে, আর কোনো মামলা নাই। তাহলে বাংলাদেশ প্রেক্ষাপটে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স কেমন, আর ইন্ডিয়ান প্রেক্ষাপটে কেমন, আর পাকিস্তান প্রেক্ষাপটে আপনারা লিখবেন কি পাকিস্তান এটা নিয়ে কোনো ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করেনি, পাকিস্তান জুডিশিয়ারিও এখানে হাত দেয় নাই। শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কি পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স নিয়ে জুডিশিয়ারি কি ছিল, ইন্টারপ্রিটেশন ছিল। আমার কথা কি বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শরিয়া ল। বাট ওই শরিয়া ল বাংলাদেশ। শামসুন্নাহার ভার্সেস হেফজুর রহমান কেসে হাইকোর্ট রায় দিছিল, হাইকোর্টের অবজারভেশনটা লিখে দিবা। হাইকোর্ট রায় দিছে কি যে the Muslim wives are entitled to maintenance even after the period of iddah, শুধু এতটুকু লিখতেই হবে। বাট ইন দি appellate division the high court division judgment was reversed। আমার কথা কি বোঝা গেছে? রিজেক্টেড। হ্যাঁ, এটা রিজেক্ট করে বলছে কি যে না, আমাদের কোরআনের যে বিধানটা আছে সেই বিধানটা শুধু 3 মাস পর্যন্তই সীমাবদ্ধ, ইদ্দাত পিরিয়ড পর্যন্ত। জি। কথা কি বোঝা গেছে এ পর্যন্ত? হ্যাঁ এটা, হ্যাঁ সন্তানটা তো পাবেই, সন্তানটা যে কোনো মুহূর্তে পাবে। সন্তানদের ইভেন ডিভোর্স হয়ে গেলেও সন্তানরা মেইনটেনেন্স পাবে, বাবা বাবা দিবে। ইনহেরিটেন্স। কথা বোঝা গেছে কিনা? এই ক্ষেত্রে কোনো বিতর্ক নাই। আমি কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিব, আর তোমরা গুগলে সার্চ করলে এগুলো সব পাবা। মেইনটেনেন্স আন্ডার মুসলিম ল দিয়ে সার্চ করলে বা পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স আন্ডার মুসলিম ল ইন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সার্চ করলে তোমরা এনাফ তথ্য পাবা। এখান থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায়, এখান থেকে প্রশ্ন থাকবে। আমি আজকে পর্যন্ত যা পড়াইছি সবগুলো থেকে প্রশ্ন থাকবে। তোমাদের কিন্তু 18 তারিখ থেকে পরীক্ষা মিড টার্ম, জানো কিনা? জি স্যার।
তাহলে কি আজকে এই পর্যন্তই থাকুক নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা মেইনটেনেন্স আন্ডার মুসলিম ল ইন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান পার্সপেক্টিভে দেখলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স নিয়ে পরীক্ষা প্রশ্ন থাকবে এবং মেইনটেনেন্স আন্ডার মুসলিম ল নিয়ে প্রশ্ন থাকবে। এই ক্ষেত্রে তোমরা বাংলাদেশের শামসুন নাহার ভার্সেস হেফজুর রহমান মামলাটা কি লিখে রাখছো খাতার মধ্যে? জি স্যার। বাংলাদেশ পার্সপেক্টিভে হাইকোর্টের অবজারভেশন হচ্ছে কি ইদ্যা পিরিয়ডের পরেও আজীবন দিয়ে যেতে হবে মেইনটেনেন্স, বাট এপিলেট ডিভিশন এটাকে রিজেক্ট করে বা রিভার্স করে সংশোধন করে দিছে, বলছে কি না শুধু 3 মাস পর্যন্তই দিবে। এবং নিচে যে এক লাইন লিখে দেবা, দাস ইন বাংলাদেশ ইট ইজ সেটেলড দ্যাট the Muslim wives are only entitled to maintenance are entitled to maintenance only during the iddah period, শুধু ইদ্দার পিরিয়ড পর্যন্তই পাবে as per the decision of the appellate division in Habibur Rahman case। এতটুকু লিখলেই হবে। আর ইন্ডিয়ান পার্সপেক্টিভে একটু লিখতে হবে ব্রডলি, এই যেটা বললাম শাহবানু কেস, শাহবানু বেগম ভার্সেস আহমদ খান আর ড্যানিয়েল লতিফি কেস, এই দুইটার রেফারেন্সে লিখতে হবে। আর পাকিস্তানের এখানে এসে বলবো পাকিস্তানে এটা নিয়ে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স নিয়ে কোনো বিতর্ক এখনো উদ্ভব হয় নাই। কথা বোঝা গেছে? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? তোমরা কি বুঝতে পারছো আজকের লেকচারটা? জি স্যার। স্যার আজকে সুন্দর হয়েছে। এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কোর্স, মাস্টার্সের কোর্স গুলা, এই জন্য একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আমরা আজকে রাখি, সবাই ভালো থাকেন, নামাজের প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।